থ্যাংক ইউ সো মাচ 40K সাবস্ক্রাইব হয়ে যাওয়ার জন্যে। সম্পূর্ণটা তোমাদের ক্রেডিট, তোমাদের জন্যে। তোমরা ছাড়া আমি নিট ফল জিরো, বিগ জিরো। যদি তোমরা না থাকো তাহলে আমি সম্পূর্ণটাই জিরোতে পরিণত। তাই তোমাদেরকে অল টাইম প্রতিনিয়ত তোমাদেরকে যত প্রশংসা করব, তোমাদের যত সুনাম করবো, তত আমার কাছে কম। তাই অল 40,000 সাবস্ক্রাইবার প্রত্যেকটা ভিউয়ার্সকে শত কোটি প্রণাম। আচ্ছা, এইবার বলি মন্দিরার মিট আপে। আমি মন্দিরার মিট আপে দুজনকে খুব খুঁজছিলাম, জানো, খুব খুঁজছিলাম মনে মনে, যে আমি এত খুঁজছিলাম ওদেরকে, খুঁজেই পেলাম না। তোমরা জানতে চাও কে? জানতে চাও? হ্যাঁ, মন্দিরার একটা সোনা বোন আর একটা মন্দিরার সোনা দিদি। ওই সোনা দিদি আর সোনা বোন, হ্যাঁ, কে খুব খুঁজছিলাম। এদের এই দুই দিদি বোনের সাথে বসে বসে মন্দিরা ফোনে ফোনে এই 4 লাখ সাবস্ক্রাইবার হলে কি কি করবে, কি কি সেলিব্রেশন করবে, বহু আগে থেকে প্ল্যান করে রেখেছিল। বহু বহু আগে থেকে প্ল্যানিং করেছিল। এই আজকের ডেটে, মানে গতকালের ডেটে, এই সোনা দিদিভাই, মানে এই যে গাউন ঠাউন কিনেছিল না, এই যে চুল এরম 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 করে ক্লিপ নিপ সব বেঁধেছিল, ওই সব কিনেছিল তো নর্তকীর মতো সেজে, সেই এইখানটায় ওই ফুরফুরি ঝুড়ি ঝুড়ি লাগিয়ে নর্তকী সেজে গিয়ে মুজরা করবে। এই যে এইখানে এগুলো সব লাগিয়ে নিয়ে এইখানটা এরকম টিকলি আর এইখানটা এরকম লাগিয়ে ও মুজরা করবে। আর ওইদিকে আমাদের বোন, যেটা সোনা বোন, মানে মারিয়া, করে করে সেলফি তুলবে। ভেবেছিল যে অনেক লোক আসবে, তাদের সঙ্গে সামলাতে হবে তো, কারণ 40 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলে প্রচুর লোক আসবে, সে প্রচুর লোককে সামাল দিতে হবে। তাই দিদি বোন মিলে মোটামুটি সামাল দেবে। দেখ, বলে না, পুরনো চাল ভাতে বাড়ে, সেই জল গড়াতে 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 কোথায় এলো? সেই এলো প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার বরের কাছে। সেই জলটা গড়িয়ে গড়িয়ে, যে জল ভরার সময় মন্দিরা মারিয়াদের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল, অসময়ে আমি বন্ধু চিনে নিয়েছি, যারা আমার পাশ থেকে আমার এই দূর সময় সরে গেছে তাদেরকে আমি জীবনে ভুলবো না, সময় তো আমার একদিন ফিরবেই। সময় মন্দিরার ফিরল। ফেরার পর সময় বুঝিয়ে দিল মন্দিরার আসল বন্ধু কে, আসল মানুষরা কারা, যারা অন্যায়কে প্রশ্রয় দেয়নি, যারা কোনো চান্সই দেয়নি মন্দিরা তার বাড়িতে গিয়ে কোনো রকমের প্রেম কাহিনীটা আগিয়ে নিয়ে যাক। না, না প্রিয়াঙ্কা চান্স দিয়েছে, না আকাশ পাপড়িরা চান্স দিয়েছে, কারা চান্স দেয়নি। তার জন্যে এই বিয়ে, মানে ওদের কাছ থেকে ছাড়া পাওয়ার পরেই আকাশ পাপড়িদের বাড়ি, এইদিকে হচ্ছে প্রিয়াঙ্কাদের বাড়ি, তারপরে আবার হচ্ছে ওর দিদিমণি, সবাই দেখলাম বেশ সুন্দরভাবে আবার পুরনো সম্পর্ক, যেরকম পুরনো আগে ছিল সেই রকম সম্পর্কের কাছে মন্দিরা ফিরে গেছে। আর নতুন এই সোনা দিদি আর সোনা বোন, যারা মন্দিরাকে প্রেম করতে একদম জান প্রাণ লড়িয়ে দিয়েছিল, যে তুই শুয়ে থাক, তুই যত পারিস 4-5 মাসে 100 বার, তুই মাসে তুই 1000 বার কর, মানে 3 বেলা করে কর, আমরা বাইরে বসে বসে পাহারা দেবো, মনের শান্তি মিটিয়ে নে। দরকার পড়লে বাইরে বসে বসে থাম্বনেল বানাবো, আর তোর ভেতরে খালি শানের মধ্যে কর, বক্স বারান্দায় কর, রান্নাঘরের গ্যাসের টেবিলে কর, বাথরুমে বেসিনের মধ্যে কর, যেখানে খুশি যা খুশি কর, তোর পাশে আমরা ঢাল হয়ে থাকবো। কিন্তু 4 লাখ তো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে মিট আপ কিন্তু আমরাই পরিচালনা করব। কত স্বপ্ন বেঁধেছিল, সেই স্বপ্ন ভাঙতে দেখে আজকে আমি আজ মিট আপটা সকালে দেখছিলাম, আমি খুঁজছিলাম যে দেখি তো ওই কোনায় লুকিয়ে নেই তো, দেখি তো এই কোনায় লুকিয়ে নেই তো, এই ও সোনাবন, এই সোনাবন সোনাবন সোনাবন, ওটা শোনা না, এই সোনা দিদি সোনা দিদি সোনা দিদি, না, কোথাও আমরা না সোনাবন দেখলাম, না সোনা দিদি দেখলাম। এটাকে বলে কর্মফল। ইয়েস, এটা হলো কর্ম। তুমি যেমন কর্ম করবে তার ফল তুমি পাবে। দেখ, সন্দীপও আমার জন্য অপেক্ষা করছিল, কখন? যখন পিকনিকটা আমি পরিচালনা করেছিলাম, পেয়েছিল পিকনিকে আমাকে দেখতে। হ্যাঁ, সবার ক্যামেরায় ক্যামেরায় কিন্তু আমি ছিলাম। দিদি, আমি যে সন্দীপের দিদি, সোনা দিদি নয়, নিজের দিদি, মায়ের পেটের নয়, পাতানো নিজের দিদি, আপন দিদি, নিজের নয়, রক্তের দিদি নয়, কিন্তু আপন দিদি। তা সেই দিদি না সন্দীপকে বদবুদ্ধি দেয়, সেই দিদি না সন্দীপকে খারাপ পথে যাওয়ার জন্যে উৎসাহ দেয়, সেই দিদি কড়া চোখে সন্দীপের দিকে নজরদারি করে যেন সন্দীপের এক মুহূর্ত ভুল না হয়। তো এবার বলি, দেখ, আর তুই দিদি এমন কাজ করেছিস যে তুই কাকে শান্তি, তুই ঘর ছাড়বি না,
ঘর নিবি না প্রেমিক নিবি? ও বলেছে প্রেমিক, আর তুই বলেছিস যা, ছাড় তো ঘর, ছাড় তো, বাদ দে তো, সোমনাথের সাথে থাকা যায় নাকি? ও তোকে দিতে পারে? না না, তোকে মানে মনের শান্তি দিতে পারে না, ছাড় তো, কদিনই আর বাঁচবি, মনের শান্তিটাই আসল। চল চল, তুই রাহুলের সঙ্গে যা করবি কর, আমাকে বলিস, আমি তোকে সাহায্য করবো। রাহুলের সঙ্গে যত রকম যত প্রকার, তার জন্য মেয়ের ভবিষ্যৎ, ও মেয়ের, তুই তোর ভবিষ্যৎ যেমন একা একা করে নিয়েছিস, তোর মা তোকে ছেড়ে চলে গেছিলো, তুই আজকে মন্দিরা তোর পরিচয় করতে পারিসনি। দেখ, শরীরের শান্তি আগে, তোর মাও তো তোর মায়ের শরীরের শান্তি খুঁজে প্রেমিক হাত ধরে পালিয়েছিল, তুইও সেটা কর যা। তোর মেয়ের ভাগ্যে থাকলে তোর মেয়েও একদিন একটা বড় জায়গায় পৌঁছে যাবে, সেদিনও তোর মেয়ের পায়ে ঠিক দাঁড়িয়ে পড়বে। কিন্তু সেদিন তুই আর এই রাহুলকে পাবি না, বা সেদিন এই যৌবনটা পাবি না। তাই যৌবন পেয়েছিস, রাহুল পেয়েছিস, মেয়েকে ছাড়, সংসারকে ছাড়, যত পারিস মনের স্বাদ মেটা। এই রকম বুদ্ধি দিলে, এই রকম কাজে সহযোগিতা করলে তার এই এই কর্মফল হিসেবে এইটাই তো আমার মনে হয় প্রাপ্য, তাই না? দেখো, এই কি সুন্দর ইউটিউবাররা বলছে ওখানটায় যে তোমাকে না, শোনো, তোমাকে সবাই ইউজ করেছে, ইস আমরা জানতাম তোমাকে ইউজ করছে, আমরা দেখেছি তোমাকে দিনের পর দিন ইউজ করেছে। যেটা হয়েছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তুমি ওই গ্রুপ থেকে বেরিয়ে এসেছো, আর একদম মানে গ্রুপ বলছি, ওই ওই মহিলাকে হাত ছেড়ে বেরিয়ে আসতে পেরেছো, খুব ভালো হয়েছে। এইভাবেই তুমি থাকবে, বুঝেছো? এইভাবেই তুমি থাকবে, কারণ একদম ঢুকবে না গ্রুপে, ওইসব মেয়ে ছেলের সঙ্গে একদম সম্পর্ক রাখবে না। ওরা দেখো তোমার, এখন বলো তো, তোমাকে নিয়ে যে যা বলে বলুক, আমরা কান করি না। ব্যাস, মন্দিরা বলে নে, তুই কী কী প্রমাণ দিবি দে, কী কী কাচ্চার চিপটা খুলবি খোল, কতবার কি করেছি বল, বলবি? আমার বর সব জানে। আর কে আছে? পাড়ার লোক সব জানে। আর কে আছে? আমার ভিউয়ার্স নষ্ট করবি? এই ভিউয়ার্সটা তুমি, ভিউয়ার্স ওরকে ভালোবাসার লোক ওখানে গিয়ে দেখিয়ে দিয়েছে, ওর সমস্ত নোংরামি ওরা মেনে নেবে। নে এবার তুই কি ছিড়বি চের, বসে 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 সোনা দিদি আর সোনা বোন মিলে প্ল্যানিং করে কি কি মন্দিরের উখাড়তে পারিস উখাড়। পরহিংসা নরকে বাস। দালাল তোকে বলছি, তুই আমাকে হিংসা করিস, যে আমি সন্দীপদের বাড়িতে দেখ সব কিছুতে আমি থাকি, কেন আমি থাকি, এটা তোর খুব হিংসা। তুইও যদি এরকম পরিচালনা করতে পারতিস, তুইও যদি এরকম ইয়ে করতে পারতিস, দেখ আজকে যদি তুই মন্দিরার এই নোংরাটাকে সাপোর্ট না করে মন্দিরাকে যদি ভালো পথে ফিরিয়ে আনতে পারতিস, আজকের মিট আপটায় মানে কালকের মিট আপে তুই পরিচালনা করতে পারতিস। আজকে তোর মুখে যেভাবে লোকে ঝাঁটা জুতো থুতু ফেলছে, সেটা ফেলতো না, কখনোই ফেলতো না। কারণ তোকে প্রত্যেকটা মানুষ বলতো তুই একটা ভালো কাজ করেছিস, একটা সংসার বাঁচিয়েছিস, একটা মহিলাকে খারাপ পথে যাওয়া থেকে আটকেছিস, তুই সেটা তো আটকাসনি, তুই তাকে তোর প্রেম কাহিনীও বলেছিস। আর তোর মতো মিথ্যেবাদী, যে পাশের রুমে রাহুলের সাথে ও শুয়েছে, উঠেছে, বসেছে, সব কিছু করেছে, সেটা জানার পরও আমাদেরকে বলিসনি, ভিউয়ার্সকে ঠকিয়েছিস। যে ভিউয়ার্স তোকে অন্ধের মতো বিশ্বাস করে লাখ লাখ টাকা দিয়েছে, সেই সব ভিউয়ার্সকে তুই ঠকিয়েছিস, তোর নরকের জায়গা হবে? হবে? ঠিক বলেছিলি সেদিনকে, তোকে জমেরও অরচি, তোকে জম নেবে না, চট করে নেবে না। কেন বলতো? তুই যেখানে যাবি সেখানেই জ্বালাবি, একদম তোর মুখ থেকে তোর সত্যি কথাগুলোই বেরিয়েছে। এবার একটা কথা বলি ভিউয়ার্সদের উদ্দেশ্যে, দেখো তোমাদের রুচি, তোমরা কার সঙ্গে মিশবা না মিশবা, কার ভিডিও দেখবা না দেখবা, একান্ত ব্যক্তিগত তোমাদের ইচ্ছা। কারণ ক্যামেরা তোমাদের, নেট তোমাদের, হাত তোমাদের, মনের ইচ্ছাটাও তোমাদের। যাদের মন যেমন হয় তারা সেই সব চ্যানেলগুলো দেখতেই পছন্দ করে বেশি। এবার বলি, যে ভিউয়ার্সদেরকে ঠকায়, দেখো তোমরা তো নিঃস্বার্থের মতো, তোমরা অনেকবার বলেছিলে, আমরা জানি তোমরা যেগুলো জেনুইন ওর ভিউয়ার্স, দালালের যারা জেনুইন ভিউয়ার্স, তারা দালালকে পাই করে বারণ করেছিল। তোমাদের কথা শুনেছিল? তোমাদের কথার প্রাধান্য দিয়েছিল? তোমাদের যে দিনগুলো, যে কাজগুলো তোমরা করতে বলেছিলে সেইগুলো করেছিল? করেনি। তারপরেও কিন্তু ও কিন্তু তোমাদেরকে উপেক্ষা করে, তোমাদেরকে অপমান করে ও বলেছে আমি আমার ভালোটা বুঝি। তোমরা লাস্ট দিন বলবে যে নাম ধরে বলেছিল যে তুমি ঠিক করেছিলে, মেয়েটার পাশে ছিলে, বলেছিল না ভিডিওতে? ও বলেছিল তো, সত্যিকারে বলবে যে ও বলেছিল কিনা, যে যারা বারণ করেছো তাদেরকে ও অ্যান্সার দিয়েছিল নাম বলে যে দেখো আমি জানি তোমরা আমার চিন্তা করো, জানি তোমরা আমায় ভালোবাসো, জানি তোমরা আমার কথা ভাবো, খুবই ভাবো, সেই কারণে তোমরা হয়তো আশঙ্কা, দেখো আমি সেভাবে মিশিনি, আমি সেভাবে জানি না, কিন্তু আমি ওটা যতটা জানছি ততটা হচ্ছে না, মন্দিরা বিপদে পড়েছে, মন্দিরার সঙ্গে জেনুইন এমন একটা ঘটনা ঘটছে, আর মন্দিরা সেটা বুঝেই, আমি তোমাদেরকে সবটা খুলে বলতে পারছি না, আমি বুঝেই মন্দিরার পাশে এসছি। যখন ও দল থেকে বেরিয়ে গেল, যখন ওই দলটার নামে বাজেভাবে মানে ইয়ে করলো,
তখনও কিন্তু তোমরা বারণ করেছো যে তুমি কিন্তু এটা ভুল করছো। তোমরা ভিউয়ার্সরা, তোমাদের ওপিনিয়ন, তোমাদের কথা, তোমাদের অ্যানালাইজ বা তোমাদের ওকে যে গভীরভাবে ভালোবাসা, তার মূল্য কি দিয়েছে ও? তোমাদেরকে কি সত্যি তোমরা যখন বলছো ওখানটা যেও না, এটা করো না, তুমি বুঝতে পারছো না ও এতটা খারাপ, তোমাদের কথা কি শুনেছে? শোনেনি। তারপর ও বিপদে যখন পড়ে তখন বলে হ্যাঁ তোমরা ঠিক বলেছো, তোমরা ঠিক বলেছো, তোমরা ঠিক বলেছো। তাহলে তোমাদেরকে মিথ্যে বলছে, তোমাদের কথা শুনছে না, তার ভিডিও তোমরা দেখতে ভালোবাসবে? দেখো, এটা তোমাদের রুচি, তোমাদের ইচ্ছা। ভিউয়ার্সরা, আমি বারবার বলবো, ভিউয়ার্সের ভেতরেই এমন একটা গুণ, এমন একটা পাওয়ার আছে, সে একটা মানুষকে অনেক ওপরে তুলতে পারে, সে একটা মানুষকে একদম নিচে ফেলে দিতে পারে। তাই আমি বলবো, তোমাদের কথার যে মান দেয় না, তোমাদের মতামতের যে দাম দেয় না, তা তোমাদের কাছে মিথ্যে মানে সত্যি খবরকে গোপন করে মিথ্যে খবরকে হাইলাইট করে, তাকে তোমরা ভালোবাসবা? সত্যিকারে বলো তো। দেখো, মন্দিরাকে কিন্তু কেউ ভালোবাসে না, মাথায় রাখবে। মন্দিরার মিটআপে যত কটা মানুষ এসেছে, তত কটা মানুষই কিন্তু তার চ্যানেল প্রমোট করতে এসেছে। 4 লাখের চ্যানেল, মন্দিরার ছবি থাকলে বা মন্দিরা পাশে থাকলে হয়তো চ্যানেলটা দাঁড়াবে, বা একটু ভিউজ হবে, বা একটু সাবস্ক্রাইব আসবে, এটা। বা 4 লাখ পরিবারের ভেতরে এরা নিজেরা নিজেদেরকে সবাইকে সাবস্ক্রাইব করবে, সবার ভিডিও দেখবে, সবাই এরকমভাবেই ওরা চ্যানেল গ্রো করবে। একটা সময় আমারও ছিল, আমরাও কিন্তু লাইভে গিয়ে সবার ভিডিও দেখতাম, সবাইকে সাবস্ক্রাইব করতাম, সবাই সবাইকে মানে সাপোর্ট করতাম। এটা মন্দিরার দ্বারা এই যে যত কটা মানুষ ওর মিটআপে গেছে, এখানটা কিন্তু মন্দিরাকে নিয়ে যেমন একটা ভিডিও চালাবে, তেমনি সবাইকে কিন্তু ফ্রেন্ড করবে, সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং সবার ভিডিও দেখবে। এটা একটা আলাদা প্রসেসে চ্যানেলটা গ্রো হবে। কিন্তু এটা চ্যানেল গ্রো করার আসল প্রসেস নয়। বা আমরা বলি না, আমরা পড়াশোনা করি যে আসল পদ্ধতি বা আসল সূত্র বা আসল বিষয়, সেটা নয়। আজকে আমার আরও একটা কথা তোমাদের বলতে ইচ্ছা করছে, বিশ্বাস করো। এই দালাল, তুইও শোন। আমাদের পাড়ায়, এটা আমার মেয়ের সময় বলছে, আমাদের পাড়ায় সেকেন্ড গার্ল আমাদের পাড়ায় ছিল, তখন ছিল, এখন ওরা চলে গেছে। আর আমার মেয়ে 8 থেকে 10-এর মধ্যে রোল নাম্বার হতো। 8-10-এর ভেতরেই ও ঘোরাঘুরি করতো। আর সেকেন্ড গার্ল, সে সেকেন্ডই হতো, আর ফার্স্ট একজন সেকেন্ড গার্ল, সেও দিনরাত পড়তো। এবার ওর পড়া দেখে, ওর পরীক্ষার ফলাফল দেখে, ওর বুদ্ধি দেখে, বা দিনরাত পড়াটাই ওর কাছে একটা স্বপ্ন। তা ওর কাছে দেখে আমরা আমাদের বাচ্চাকে অবশ্যই সেটাই চেষ্টা করতাম, সেইভাবে পড়ানো, সেভাবে ওঠানো, সেভাবে বসানো, বা সেটা। কিন্তু তা ওকে দেখে আমরা সেইভাবেই চেষ্টা করতাম, সেইভাবেই পড়াশোনা করানো। তারপরে বলছি, দেখ, সবার যেমন ভালো গুণ, এটা ওর ভালো গুণ, তেমন ওর একটা খারাপ গুণও ছিল। ও ভীষণ বদমাশ ছিল, মানে ব্রেনের ভেতরে না টিবেন্ডাস বদ ছিল, টিবেন্ডাস বদ। এবং ওর এমন কাজ করতো যে ওর দোষগুলো না ধরতে পারা মুশকিল, কিন্তু যখন ধরতো তখন ওর কোথাও না কোথাও এই যে ওর যে সেকেন্ড, ওর যে পড়াশোনায় এত ভালো, আর ওর এই পড়াশোনার গুণের জন্যে ওর ওই খারাপগুলো চাপা পড়ে যেত। তো এটা আমি মাম্পিকে এটাও আমি দেখাতাম, দেখ, জীবনে ভালো কিছু এমনভাবে করতে হবে যে দোষ গুণগুলো যেন তার নিচে চাপা পড়ে যায়। তা ঠিক তেমনই মন্দিরা এত নোংরামি করেছে, এত কিছু করেছে, কিন্তু দেখ, মন্দিরার 4 লাখ হতে না হতে মন্দিরার মিটআপ ডেকেছে, সেখানটা সবাই ছুটে গেছে। কারণ মন্দিরাকে নয়, ওর ওই গুণ যে 4 লাখটা ও কী করে করেছে, আর ওর চ্যানেলে ও কী করে ভিউজ ধরে রাখে, আর তার জন্যে ওকে কী করতে হয়, ও কীভাবে, ওকে হয়তো ও নোংরামি করেছে, তারা সবাই কি নোংরামি করবে তা না, কিন্তু ওকে দেখিয়েও, ওর কাছে গিয়েও, ওর সঙ্গে মিট আপ করেও, বা ভাবছে যে ওর সাথে যদি আমরা পাশে দাঁড়াতে পারি বা মিশতে পারি, দেখ ভালো। ওই যে সেকেন্ড গার্লের অত দোষ থাকা পরেও কিন্তু আমরা বাচ্চারা কিন্তু সেকেন্ড গার্লের সঙ্গে মিশবে, বা তার ফ্যামিলির সঙ্গে আমরা কথা বলবো, মিশবো, উঠবো, বসবো, সাজেশান নেব, ও কীভাবে পড়াশোনা করে বা কী করে, সেটা। ওর দুষ্টুমিগুলোকে আমরা হাইলাইট করতাম না, আমরা করতাম ওর পড়াশোনাটাকে। ওর পরিবারের ও কিন্তু অনেক বদ ছিল, অনেক দুষ্টু ছিল, কিন্তু ওর দুষ্টুমিটা ধরতে পারা মুশকিল। কিন্তু আমরা তো ধরতাম, মা যখন নিশ্চয়ই আমার বাচ্চাও দুষ্টুমি করছে, তোমার বাচ্চাও দুষ্টুমি করছে, তোমার বাচ্চাকে দুষ্টুমি করে সেকেন্ড হও আর যাই হও তুমি বেরিয়ে যাবা, তা তো নয়, দোষের ভাগই দুটোই, তার শাস্তি দুটোরই হবে। তেমনি তখনও দেখেছি গুণের নিচে দোষ চাপা পড়ে যায়। তাই মন্দিরার এই গুণের নিচে মানে 4 লাখ গুণ, মানে সাবস্ক্রাইব গেন করাটা কিন্তু বিশাল একটা গুণ। সেটা করার পর তার নিচে অনেক দোষ চাপা পড়ে গেছে। তারপর যদি ও স্বামীর কাছে না ফিরতো, তাহলে হয়তো মিটআপে এরকম কেউ আসতো না। ও এত দোষ করার পরেও কিন্তু ওর স্বামীর কাছে ফিরে গেছে, ওর সংসারের কাছে ফিরে গেছে, ওর বাচ্চাটার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চিন্তা করেছে। সেই কারণে হয়তো আরও মানুষ ওর কাছে গেছে। তবে দালাল, তোকে যে আমি দেখতে পাইনি, এটা আমার খারাপ লাগলো। দেখ, তুই এটাই হলো তোর দোষ,
যে তুই এত দোষ করেছিস, তোর ছোট ছোট গুণগুলো ওই দোষের নিচে চাপা পড়ে যাচ্ছে। তার জন্য বলি, যদি তোর ভেতরে মনুষ্যত্ব থাকতো, মানবিকতা থাকতো, তাহলে তুই সন্দীপকে এরকমভাবে নোংরা তুই দেখতে পাচ্ছিস, তুই জানছিস, তুই তখনও জানতিস যখন রাহুলের সঙ্গে মন্দিরা এরকম সম্পর্কে জড়িয়েছে, তখনও তুই জানতিস সোমনাথ কিন্তু দোষ করেনি। তবু তুই দিনের পর দিন, রাতের পর রাত, ভিডিওর পর ভিডিও নামিয়ে গেছিস সন্দীপ সোমনাথকে অকথা কুকথা বলে। সেই পাপের ভাগিটা কে নেবে বল? ওই যে লাত মন্দিরাই দিল, যার জন্যে করলি চুরি সেই বলে তোদের চোর। সেই জোড়া পায়ে তোদের লাত মেরে কর্মফলটা বুঝিয়ে দিল। এটাই হলো আসল কর্মফল, যে তোমরা আমাকে চুরি করতে বলেছিলে, তোমরা আমাকে চুরি করার জন্য সুন্দর জায়গা খুঁজে দিয়েছিলাম এবং চুরি করতে উৎসাহ দিয়েছিলাম। আমি রাজসাক্ষী হয়ে গেলাম, সবার কাছে বললাম দেখো আমি তো চুরি করার সুযোগ পেতাম না যদি মারিয়া আমাকে ওদের বাড়ি না ডাকতো বা না রাখতো। আমি তো চুরি করার সুযোগ পেতাম না যদি এই দালাল নিজে হুমড়ি খেয়ে পড়ে বোন হয়ে আমার স্বামীকে অকথা কুকথা বা আমার স্বামীর নামে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে স্বামীর নামে যত বাজে কথাগুলো, বাজে গুণগুলো, আমার স্বামী মদারু, আমার স্বামী যে জুয়া খেলে, আমার স্বামী আমাকে শারীরিক মানে স্পেকশান মানে তৃপ্তি দিতে পারে না, ফালতু তুই কেন রয়েছিস, কেন তোর খাটনি পয়সা দিয়ে তুই এগুলো করবি, তুই চলবি, তোর পয়সা দিয়ে খাটনি পয়সা জমিয়ে জমি কিনে বাড়ি করে তুই তোর মতো স্বাধীনভাবে দেখ 4 লাখ চ্যানেলের মালকিন তুই, তোর টাকা, তোর পয়সা, তোর এগুলো বুঝিয়ে ওর মাথাটা খেয়ে ওকে ব্রেন ওয়াশ করে ওকে এই পথে ঠেলেছে। যখনই ও এই তোদের চঙ্গুল থেকে ছাড়া পেল, তখনই ওর স্বামীর বুকে গিয়ে এগুলো বলে ব্যাস সব ভুলে গেল। আর তোরা জোড়া পায়। আমার খুব খারাপ লাগছিল, বিশ্বাস করো, যখন আমি এই দুই বোনকে মন্দিরার মিট আপে দেখতে পাইনি, আর এই মিট আপ পরিচালনা করতে দেখিনি। দেখ আমাকে কিন্তু পাবি সন্দীপ ভাইয়ের পাশে অল টাইম, সব সময়। ওর সব বিপদে পাবি, সব খুশিতে পাবি। কেন বলতো? কর্ম। এই যে তুই তোর কর্ম করেছিস, তার ফল ভোগ করছিস, আমি আমার কর্ম করব, তার ফল। দেখ তোরা কত সবাই মিলে প্ল্যান করেছিলি না আমাকে ফাঁসিয়ে একজন তো পুরো আইসিইউতে পৌঁছে গেছিলো, ঠুসার ঠেলায় সে একবারে কণ্ঠ কোথায় নিয়ে চলে গেছিলো। প্রাণপণ চেষ্টা করেছিস, পেরেছিস? এটা রাখে হরি মারে কে। তো চলো স্কিপ করো না, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কি বলেছি আমি জানি না, তবে আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ 40K সাবস্ক্রাইব হওয়ার জন্য। সম্পূর্ণটা তোমাদের জন্য, যে তোমাদের ভালোবাসায় আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তোমরা আমাকে এত ভালোবাসা দাও। এই দেখ দালাল, এটা প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, তারা ভালোবেসে আমাকে ভালো ভালো কমেন্ট করে। আমি বলি না, দেখ আমার যারা আমাকে নিয়ে নিন্দা করে তারাও জানে আমি কি, কিন্তু কন্টেন্ট করতে হয় তাই করে। তুই কিন্তু কি সেটা আমরা সত্যিই জানি, তুই হলে একটা বিষধর। চলো, তা তুই হচ্ছিস এমন একটা ডাঙ্ক, তুই মারবি, তুই তোর স্বামীকেও মারিস, তোর এগেনস্টে কেউ যেতে পারবে না। তোকে নিয়ে তারপরেও তোর স্বামী সংসার করছে তো সেই লোকটারও ধৈর্য শক্তি। যেমন মন্দিরা এত কিছু করার পর মন্দিরার স্বামী মন্দিরাকে নিয়ে সংসার করছে, এই তোর স্বামীকেও না আমার দেখে মনে হয় সত্যি সেই লোকটারও ক্ষমতা। সোমনাথ আর তোর বর সেম টু সেম জায়গায় আছে। তোর বর যদি তোকে সহ্য করে সংসার করতে পারে, সোমনাথ আমার মনে হয় বেশি ভালো কাজ করছে। তাও তোর বউয়ের 4 লাখের চ্যানেল আছে। চলো স্কিপ করো না, দেখ। গুড মর্নিং, দেশ সীমাতে সবাইকে স্বাগতম। প্রথমে বলছি প্রত্যেকের কাছে হাত জোর করে, যে 40K সম্পূর্ণ হওয়ার জন্যে তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা তোমাদের জন্যই সম্পূর্ণ হয়েছে। এটা আমি কালকে একটা লাইভ করে সুন্দরভাবে বলতাম, আর সুন্দর এটা সেলিব্রেট করার একটা আলাদা ইচ্ছা আছে। দেখো আমার লাইফে অ্যাক্সিডেন্টের শেষ নেই, মানে কোনো ইচ্ছা বা কোনো স্বপ্ন আমার পূরণ হবে আর সেটার সাথে সুন্দরভাবে কোনো সেলিব্রেশন করব, আমার সেটা হয় না। কারণ একটার পর একটা ঝামেলা লেগে থাকে, প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। তার মধ্যে বলি, তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত আমার মনে হয় জানাতে পারলে ভালো লাগে, কিন্তু এক এক সময় আমরা এমনভাবে ফেসে যাই যে সবটা তোমাদের সামনে তুলে ধরা সম্ভব হয় না। প্রত্যেকেই আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছো, আর আজকে হ্যাপি ক্রিসমাস। আর তার সাথে আমার 40K সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন হচ্ছে হ্যাপি ক্রিসমাসের জন্য। তো এই আজকে ক্রিসমাসের দিনটা প্রচণ্ড আনন্দে কাটাও তোমরা খুব, কারণ এইটা আজকের দিনে আমাদের যিশুর জন্মদিন। আজকের দিন মানে কেক খাওয়া, আনন্দ করা, কেক কাটা, চারিদিক একদম আনন্দে নেচে ওঠার মুহূর্ত। তো চলো এখন আমি কথা বলবো মিট আপ নিয়ে। মন্দিরার মিট আপটা দেখছিলাম, দেখতে বেশ সুন্দরভাবে একটা লজের ডেকোরেশন করেছে, যেটা আমার খুব ভালো লাগলো। MS ফ্যামিলি 40K সাবস্ক্রাইবার, এবং যেগুলো দেওয়া থাকে, এবং ফুল টুল দিয়ে সুন্দর করে ইয়েটাকে সাজিয়েছে, খুব ভালো লাগছিলো। তারপরে ক্যাটারিং দিয়ে প্রত্যেকটা মানুষকে খাওয়া দাওয়া করিয়েছে। দেখো
অবশ্যই বড় ব্লগারের কাছে সব ইউটিউবাররাই যাবে, এটা সাধারণ কথা। প্রত্যেকটা ইউটিউবারই গেছে, বেশিরভাগ সব ইউটিউবাররাই গেছে। আর একজনকে আমি শুধু দেখলাম যে তার ফোন নেই, সে কিন্তু ওর ফোন থেকে মন্দিরার ভিডিওটা দেখে। তা মন্দিরাকে ওটা বলবো, দেখো যে তোমার কাছে নিঃস্বার্থভাবে গেছে, যে তার ফোন নেই, সে ওর ফোন থেকে দেখে, তাকে তুমি ক্যামেরায় কতটুক দেখালে বলো? কতটুক দেখালে বা কী দেখালে? তাকে আরেকটু দেখাতে, আরেকটু তার সম্বন্ধে। আমার তো মনে হয় যে আমার কাছে বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে এসেছে, তাকে আমি বেশি করে ফোকাস করব, বেশি করে সকলের সামনে তুলে ধরবো যে দেখো এটা আমার ভিউয়ার্স, এটা হচ্ছে জেনুইন ভিউয়ার্স। তোমাকে দেখে সবাই। দেখো আমরা কন্ট্রোভার্সি করবো বলে তোমার ভিডিও দেখি, কেউ তোমাকে ভালোবেসে ভিডিও দেখে, কেউ তোমাকে দেখে শেখে যে ব্লগিং কী করে করতে হয় সেটা দেখবে, দেখে তোমার কাছ থেকে হয়তো শিখবে। তাই এইরকম করে অনেকেই অনেকভাবে তোমাকে দেখে। অনেক সময় তুমি যেই পজিশনে যে নোংরামিটা করেছো সেটা দেখার জন্য তোমার ব্লগিং দেখে, যে একটা মানুষ কত নিচে নেমে যেতে পারে। আবার কেউ কেউ দেখেছে, দেখো এত সুন্দর একটা সংসার করছিল, মেয়েকে নিয়ে, জামাইটাকে নিয়ে, দেখো চোখের সামনে সংসারটা ভেসে গেল গো, আহারে কেন এরকম হলো, সেইভাবেও তোমায় দেখে। তাই এই যে যে নিঃস্বার্থভাবে একটা, তার ফোন নেই এবং সে অন্যের ফোন থেকে তোমার ব্লগিংটা দেখে, তাকে তুমি কতটুকু দেখালে? অন্যান্য মানুষগুলো, প্রত্যেকটা মানুষ তোমার কাছে গেছে কি না স্বার্থে। তাদের প্রত্যেকের চ্যানেল আছে, আর এটাই হওয়া স্বাভাবিক। কোনো ইউটিউবারের কাছে ভিউয়ার্স কম যায়। আমি সন্দীপের বাড়িতেই দেখলাম যে সন্দীপকে দেখার জন্য রহ শুধু ভিউয়ার্স আসে। সত্যি বলছি, কেউ ইউটিউবার আসে না, বরং যেসব ইউটিউবার আসে এই কন্ট্রোভার্সি, এইগুলোও কিন্তু এই বলে না আমার সংস্পর্শে, আমি যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার যেহেতু ভিডিওই কন্ট্রোভার্সি, তাহলে এই লিঙ্কে লিঙ্কে থেকে গিয়ে যারা কজন কজন মাত্র হয়তো ইউটিউবার, তাও কিন্তু তারা সবসময় গিয়েই যে ক্যামেরা অন করে বসে থাকে তা নয়, বা ক্যামেরা অন করে বসে থাকবে সেটাও নয়। এইখানটায় মন্দিরার কাছে আমি দেখলাম, দেখো সন্দীপের বাড়িতে প্রত্যেকে যেচে আসতে চায়, যেচে পড়ে আসতে চায়, যে যায় ওখানটায় কারোর চ্যানেল নেই সেইভাবে। অনেকে আছে এইসব দেখার পর নতুন নতুন চ্যানেল খুলছে বা নতুন নতুনভাবে অভিজ্ঞতা তৈরি করছে। যখনই আমি বলবো নতুন চ্যানেল খুলবে, নতুন অভিজ্ঞতা আসবে, তাকে নিজের মতো খেটে সেই জায়গাটা আনতে হবে। শোনো, ফেস ভ্যালু যেটাকে বলা হয়, যতই তুমি মন্দিরাকে দেখিয়ে তোমার চ্যানেল গ্রো করানোর চেষ্টা করো, এটা অসম্ভব ব্যাপার। তোমার ভেতরে যদি কোনো এক্সট্রা ক্যারিকুলার না থাকে, তুমি যদি তোমার ভিডিওর ভেতরে সেই দম না রাখতে পারো, তোমার ওই একটা ভিডিও, যে ভিডিওটায় মন্দিরা থাকবে সেই ভিডিওটাই তোমার ভিউজ হবে, বাদবাকি ভিডিওগুলো ফুস হয়ে যাবে। তাহলে আমার কি বাদবাকি একটা ভিডিওয় প্রচুর ভিউ দরকার, আর বাদবাকি ভিডিওগুলো ভিউ দরকার না? যদি তুমি ভাবো না আমাকে 12 মাস আমি আলু সেদ্ধ ভাত খাবো, আলু সেদ্ধ, তাহলে বড় বড় ইউটিউবারের কাছে গিয়ে মিট আপ নয়, তোমরা নিজেদের ভেতরে প্রতিভা কী আছে, তোমাদের কি বড় ইউটিউবাররা ভিডিওর ভেতরে কী করে, যেই কাজটা আমাকে আমার ভিডিওর মধ্যে আনতে হবে, সেই বিষয়টাকে নজর দাও। বড় চ্যানেলের ওনারকে তোমার চ্যানেলের মধ্যে এনে সেই বিষয়টাকে না, বিষয়টা কি, কী বিষয়, কীভাবে দেব, কী করলে ভিডিওটা আরও সুন্দর হবে, সেই দিকে চেষ্টা করো। দেখো আমি আজকে বলছি, সন্দীপের কাছে আমি গেছি ঠিকই, সন্দীপের বিষয়টা একদম আলাদা। ওর এমন একটা কাজ হয়েছিল, বা ও এমন একটা ভিডিও দেওয়ার পর পুরো লুকিয়েছিল, যেখানটায় ওকে আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না। ওকে আমি অনুসন্ধান, মানে যেটাকে বলতে পারো খুঁজে বের করার মতন, সেই সিআইডির মতন খুঁজে বের করেছি। কারণ প্রত্যেকে আমাকে, প্রিয়া, যতদূর সম্ভব প্রিয়া আমাকে ওর মানে মান জোয়ার, ঠান জোয়ার, তারপরে কোথায় যাবো, কোথায় দাঁড়াবো, প্রত্যেকটা ডিটেলস আমাকে কিন্তু প্রিয়া তথা আরও অনেক ভিউয়ার্সরা সবাই কিন্তু কমেন্টে লিখে গেছে যে তুমি এইভাবে যেতে পারবা। আমার কিন্তু সন্দীপের চ্যানেল কখনোই আমার কাছে আমার প্রিয় চ্যানেলও ছিল না, বা ওরা আমার কাছে আমার প্রিয় ক্রিয়েটারও ছিল না, যে ওদের ভিডিও আমাকে এভরিডে দেখতেই হবে, নেশার মতো ছিল তা ছিল না। আমি জাস্ট ফর খোঁজ পাচ্ছি না, আমার বাড়ি ওর বাড়ির কাছ থেকে বেশি দূরে নয়, তাই সেই হিসেবে ওর বাড়ি গিয়ে বিষয়টাকে খুঁজে বের করতে গেছি। তাই খুঁজে বের করতে গেলেই মানুষের সঙ্গে দেখা হবে, পরিচয় হবে। আর আমি মানুষটা এমনই না, যার সাথে একবার পরিচয় হবে সেই সম্পর্ক কোনো দিন নষ্ট হবে না। যদি ওই দিক থেকে কোনো রকমের খারাপ কিছু না আসে, এই দিক থেকে কখনোই সম্পর্ক নষ্ট হয় না। সম্পর্ক সারা জীবন থেকে যাবে সম্পর্কের মতন। হয়তো কথা না হোক, দেখা না হোক, কিন্তু সম্পর্ক থাকবেই। আমার সম্পর্ক, আমার জীবনে কোনোদিন কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট হয় না। তো সেরকমই ওদের ভেতরেও মানবিকতা আছে, ওদের ভেতরেও দেখলাম। তো সেখানটায় সন্দীপের বাড়িটাই একমাত্র দেখলাম যে ওর বাড়িতে প্রচুর মানুষ যায়, যেখানটায় কোনো ইউটিউবার থাকে না। আমি পৌঁছাবার পর কিছু ইউটিউবার পৌঁছেছে, সেটাও কিছুটা আমার কাছে খোঁজ নিয়েছে, কিছুটা সন্দীপের মা বাবার সঙ্গে বারবার কথা বলেছে, যেতে চেয়েছে, সেখানটায় কখনোই না করা যায় না, তাদের সঙ্গে তারা বসেছে, কথা বলেছে। তবুও তবুও কখনোই পার্সোনাল কোনো কথা না সন্দীপরা বলে, না সন্দীপের মা, না সন্দীপের বাবা।
বলা যাবে না, কারণ আমার মনে হয় না সবাইকে সব কথা বলাটা উচিত। তো সেই জায়গায় আমি মন্দিরার মিটআপে দেখলাম শুধু ইউটিউবার, কিন্তু একটা মানুষ যে এসেছিল সে ইউটিউব করে না, কিন্তু তাকেই মন্দিরা ভালো করে ফোকাস করলে না, এটা খারাপ লাগলো। এবার আমি বলি যে এই যে তোমার আজকে মিটআপ নিয়ে কিছু প্রশ্ন, দেখো তুমি যা যা করেছো সমস্তটাই তুমি তোমার ভিউয়ার্সের সামনে তুলে ধরেছো। তোমার হাজব্যান্ড জানে, তোমার বান্ধবী যে গেছে সে জানে, তোমার মেয়ের টিচার সেও জানে। তো সমস্তটাই সবাই জানে, জানার পরেও তোমার সঙ্গে মিট করতে গেছে এবং একসাথে রয়েছে। তারপরেও দালালের প্রবলেম হবে যে নোংরা জায়গায় মানুষ বেশি যায়। এখন দালাল যদি এই কথাটা বলে, ওর ভিডিও আসবে কখন আমি তো জানি না, আমি বলছি কারণ ওর থিঙ্কিং, ওর চিন্তাটা এটাই হবে, সেটা আমি বলছি। দালাল যদি এরকম কিছু বলে তাহলে আমি বলবো গামলার ভিউজ নিয়ে দালালের খুব মানে ভালো লাগে যে গামলার ভিউজ কত, সন্দীপের ভিউজ কত। তাহলে আমি এখানটায় বলবো দালাল নিজের জবাব নিজেই পেয়ে যাবে, যে মানুষ নোংরাকে এখন আপন করতে শিখে গেছে। যেমন মানুষ ভালোকে আপন করে, তেমন মানুষ নোংরাটাকেও আপন করতে শিখে গেছে। যদি গামলার ভিউজ দেখে সন্দীপকে জ্বালায় আমাদের দালাল, তাহলে আমি বলবো মন্দিরার মিটআপে এই যে এতগুলো মানুষ গেছে কিচ্ছু ভুল করেনি, তারা তাদের স্বার্থেই যাক যে করতেই যাক, কিন্তু মন্দিরার সাথে দেখা করতে গেছে এবং মন্দিরা খুব সুন্দরভাবে আত্মীয়তা করেছে, অতিথি আপ্যায়ন করেছে, তাদের খাওয়া দাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করেছে। এটা আমার খুব ভালো লেগেছে যে একটা ক্যাটারিং সিস্টেম করে যে প্রত্যেকটা মানুষ গেছে, একটা সুন্দর 40K সাবস্ক্রাইব তো কম না, একটা সুন্দর উপস্থাপনা করেছে যে তোমরা আসো বসো কথা টথা বলো দেখা করো, তারপর সুন্দরভাবে খাওয়া দাওয়া করে বাচ্চা নিয়ে যে যেরকম করো আসো খাও দাও, মিট আপ মানে মজ মস্তি করে যাও। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টটাও হয়েছে। সেই জায়গায় অ্যারেঞ্জমেন্টের মধ্যে যেভাবে ওর বন্ধু, যেভাবে সোমনাথ, যেভাবে মানে প্রত্যেকটা মানুষ মন্দিরার কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সুন্দরভাবে প্রোগ্রামটা মানে উতরালো, দেখে ভালো লাগলো। দেখ দালাল, তুই যতই লাফা, তুই যতই চেষ্টা কর, দেখ তুই তো চেষ্টা করলি মন্দিরাকে, যে তার রাহুলের সাথে মন্দিরা কতবার কী কোন কোন হোটেলে গিয়ে করেছে। এমনকি মন্দিরার বরের সামনে সাইকিয়াট্রিস্ট দেখাতে গেছিলো, সেখানটাতেও বলেছে যে ও কীভাবে রাহুলের সাথে কী করেছে। এগুলো জানার পরেও সোমনাথ তো রয়েছে মন্দিরের পাশে, তাই না? তাহলে আমার তো মনে হয় সোমনাথ মন্দিরাকে এতটাই ভালোবাসে, যতই যাই কিছু করুক মন্দিরাকে সোমনাথ ছাড়বে না। তাহলে যেখানে মন্দিরাকে সোমনাথ ছাড়বে না, মন্দিরাকে সোমনাথ এতই ভালোবাসে, তাহলে ওদের সংসারটা করতে দে, ওদের মাঝখানে ঢুকিস না। আর এরকম নোংরা কথা বলে ওর কিচ্ছুটি করতে পারবি না, কিচ্ছুটি না। ও তখনই ওপেন হয়েছে যখন ও দেখেছে যে না, আর আমার ঢাকার কিছু নেই। যেমন গামলা কিন্তু এখন গামলাকে যাই বলিস, ক্যাথার নিচে গড়াগড়ি, ক্যাথার ওপরে গড়াগড়ি, কাঁথার তলায় গড়াগড়ি, কাঁথার মাঝে গড়াগড়ি, ওর কিচ্ছু যায় আসে না। এখন ওর এতটাই নির্লজ্জ বা লজ্জাবিহীন হয়ে গেছে, ওই জন্য ও এখন টাইটেলেই লিখে বলছে বইমেলায় ঘুরতে যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। আমাদেরও এগুলো দেখতে দেখতে জানতে বুঝতে আমাদেরও সহ্য হয়ে যাচ্ছে যে ও তো গেছেই ওর জন্যে, তাই না? ও তো বাড়ি থেকে বেরিয়েছেই ওর জন্যে। ওর কাজ থাকুক চাই না থাকুক, ওরা দুজনাই দুজনার জন্যে, দুজনাকে নিয়ে ঘুরবে, দুজনাকে নিয়ে ঘুরবে। এখন আবার যদি ফোকলাকে কোনো সময় না ভালো লাগে, ফোকলাকে ছুঁড়ে লাথি মেরে ফেলবে, আর একটা বাঁধানো দাঁতকে কাছে টেনে নেবে, তাই না? সেটাও তো মন ভরলো না। তারপর একটা স্বামী কিন্তু একটা পায়ে বেরি, আর একটা মেয়ে বাড়ির বাইরে যখনই বেরিয়ে যাবে, যখনই স্বামীর নাম ধাম সব মুছে ফেলবে, তখন তার ভেতরে আর লজ্জা ঘৃণা ভয় কিছুই থাকে না, না মান সম্মানের লজ্জা। কারণ মান সম্মান খুইয়েই তো সে গেছে, সে মান সম্মান খুইয়েই তো অন্যর কাছে গেছে, আর অন্যের হাত ধরেই চলে গেছে পুরো। আর ডিভোর্স, শোনো, একটা যতই বলো যাই বলো, একটা বিয়ে করে সংসার টিকিয়ে রাখা আর একটা ডিভোর্স হয়ে যাওয়া, সেটা যদি সত্যি স্বামীর ভেতরে ভীষণভাবে সেই মেয়েটার উপরে টর্চার করে বা শ্বশুরবাড়ির লোকদের অত্যাচার থাকে, তাহলে একরকম, তাহলে মেয়েটা সমাজে একরকম নজরে দেখে মানুষ। কিন্তু এই প্রেম লীলা করে একটা ভদ্র পরিবারকে, একটা ভালো সংসারকে, ভালো ফ্যামিলিকে ডুবিয়ে দিয়ে বা স্বামীর বদনাম করে সে মেয়ে যদি অন্য কারোর সঙ্গে পালিয়ে যায়, তাহলে তাদেরকে সমাজে আর সেই জায়গাটা কখনোই দেয় না। এরা বেহায়ার নির্লজ্জ কান কাটার মতন বলে, আমি আমার দোকান কাটা, আমি তো কিছুই শুনতে পাই না, আমি তো কিছুই দেখতে পাই না, আমি গ্রামের মাঝখান দিয়ে যাবো। তারা গ্রামের মাঝখান দিয়ে যায়, বুক ফুলিয়ে যায়। এবার যারা নোংরা, যারা গ্রামের মাঝখান দিয়ে যাবেই ভাববে, তাদেরকে পারিপার্শ্বিক লোকরা কি বলবে, এ তো ঘ্যাতলা, এ তো নোংরা। আর এই গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে যখন সবাই নিয়ে, তুইও দেখা, আমরাও দেখাচ্ছি, দেখবো। দেখো একটা কথা, ওপেন রাস্তায় দেখবা কিছু মানুষ, মানে কিছু মহিলাই বলো পুরুষই বলো, এই যে বাথরুম টাথরুম করে ওপেন, তো সেখানটায় তাদের কিন্তু লাজ লজ্জাগুলোকে ধুয়েই সে ওপেন। কিছু মানুষ আছে না, সে পেট ফেটে যাবে তবু যেখানে সেখানে সে বাথরুম করবে, সে কিন্তু একটা শৌচালয় খুঁজে সেখানটায় গিয়েই বাথরুম করবে।
দুটো মানুষের মধ্যে দুরকম পার্থক্য। কেউ ওপেন করতে ভালোবাসে, কেউ গোপনে লুকিয়ে শৌচালয়ে গিয়ে নিজের মতন বাথরুম ঠাথরুম করে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে বেরোতে ভালোবাসে। এইরকমই বলি। তাই এই দালাল মন্দিরাকে আমি কখনোই ভালো বলবো না, বলিও নি, আজও বলবো না। কিন্তু হ্যাঁ, মন্দিরা যে দিদিভাই, সোনা দিদিভাইকে ডেকে যে বাঁশ ঝাড়েছিল, সেটা কোথায় নিয়েছে? নিজের পাছায় নিজে ঢুকিয়েছে। তো সেই জায়গায় আমি মন্দিরাকে তো ভালো বলবো না, তাই না? বলে না, মন্দিরাকে আমরা বারবার সচেতন করেছি, মন্দিরাকে আমরা বারবার ভিডিওর মাধ্যমে বলেছি, মন্দিরা তোমার কিন্তু বিপদ আছে, তোমার কিন্তু সামনে বিপদ আছে, তোমার কিন্তু এরকম গর্তে পড়বা। এবার বলার পর যদি মন্দিরা যেচে গর্তে পড়ে, তাহলে আমাদের মন্দিরাকে সাপোর্ট করার কোনো জায়গায় আসে না। তবে হ্যাঁ, ও সংসার করতে চাইছে, ওর স্বামী ওকে নিয়ে থাকতে চাইছে, ও বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে ফিরেছে, তাহলে আমি বলবো সংসার করতে দাও। সংসারে তোমার ওর ডেলি ব্লগের মধ্যে কোথায় কি খুদ আছে না আছে সেগুলো নিয়ে মানুষ ভিডিও করে, সেগুলো ঠিক আছে। কিন্তু এই যে রাহুলের বিষয়টাকে তুলে ধরে মানুষের সামনে তুলে যে এই রকম যে একটা তৈরি করা, এটা কিন্তু অন্যায়। এটাকে বলে ব্ল্যাকমেল, যেটা করা একদমই উচিত নয়। তোমাকে বলতেই পারে, মনের দুটো কথা শেয়ার করতেই পারে, সেই কথাটা তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তুমি তোমার ভিউজের জন্যে, তোমার মানে টাকা ইনকামে করার জন্যে তুমি ওকে, ওর যা যা মনের কথা, যা যা তোমার সঙ্গে শেয়ার করছে, সেইগুলো জিনিসগুলো তুলে প্রতিনিয়ত ওকে পোক করবে, প্রতিনিয়ত ওকে খোঁচাবে, প্রতিনিয়ত ওকে হচ্ছে মানে নাড়া দেবে। তখন ও কী করবে? ঝাড়া পোড়া দিয়ে বেরিয়ে আসবে। না, কী বলবা বলো? বলো। আমি তো আমার বরের সামনেই ডাক্তারকে বলেছি যে কতবার আমার সাথে রাহুলের সহমিলন হয়েছে। সেটা কিন্তু মন্দিরা লুকিয়ে বলছে না, মন্দিরা সোশ্যাল প্ল্যাটফর্মে বলছে। বলার পরেও যে এতগুলো মানুষ মন্দিরার মিট আপে এসেছে, নিশ্চয়ই তারা জানে, তারা তাদের ফায়দার কথাই ভেবেই গেছে। এবার বলি, তেমনি দালালও কিন্তু মন্দিরা ডেকেছে, আর মন্দিরা যেমন মন্দিরার ফায়দা ভেবেছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি ডাকলে বোধহয় আমি সব প্রবলেম থেকে বেরিয়ে যাব, আমাকে নিয়ে সেইভাবে মানুষ কাদা ছড়াছড়ি করবে না, সোমনাথকে সবাই জব্দ করবে, এটা ভেবে যেমন দালালকে ডেকে মন্দিরা বিপদে পড়েছে, তেমনি দালালও কিন্তু লোভে পড়েই গেছে। দালালও দেখছে এই সুযোগ, যদি মন্দিরার কাছে গিয়ে আমি আমার ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। দেখো, মৌয়ের মিট আপেও কিন্তু দালাল গেছিল। ওহো, এ দিদি তুই গেলি, এ দিদি তুই আমার মিট আপে আসবি তো বলেছিল না, বল? আজকের এই মিট আপটা এই দালালের পরিচালনা করার কথা ছিল। দেখো, যেমন সন্দীপের বাড়ির পিকনিক কে পরিচালনা করেছে? মি। সন্দীপের বাড়িতে গেস্ট আসবে, দেখাশোনা কে করে? মি। সন্দীপের বাড়িতে ভালো মন্দ যে কোনো বিষয়ে কে থাকে? আমি। সন্দীপের বাড়িতে অনেক লোক আসবে, এসে অনেক রকম খাওয়া দাওয়া হবে, সেসব অ্যারেঞ্জমেন্ট কে করবে? আমি। না, টাকা পয়সা দিয়ে না, বাজার হাট ওই করবে হয়তো, সবাইকে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া, এই মজ মস্তিটা কে করবে? আমি। তা এই আজকালকার মিট আপে কিন্তু সমস্তটা করার কথা কার ছিল? এদিকে সোনা বুনু, এদিকে সোনার দিদি ভাই। এই 4 লাখ সাবস্ক্রাইবার হলে এই আমাদের দিদি ভাই, আর এদিকে কী নাম জানো, আমাদের দিদি ভাই আর সোনা বুনু, সোনা দিদি, এই দুজনা লিড করতো পুরো প্রোগ্রামটা। সব ভেস্তে গেল, সব ভেস্তে গেল। যা, কি হবে? এ মা, তোকে দালাল! তোর সাথে কারোর সম্পর্ক থাকে না কেন রে? মৌয়ের মিট আপেও তুই গেছিলি, মৌয়ের সাথে তোর ভালো সম্পর্ক হয়েছিল, মৌ তোকে ফোন করে অনেক মনের কথা বলতো। দেখ, মৌয়ের সাথেও তোর সম্পর্ক টিকলো না, তুই ভাবলি মৌয়ের কাঁধে পা দিয়ে তোর ব্লগিং চ্যানেলটা দাঁড় করাবি, পারলি না। তারপরে গেলি মন্দিরের কাছে, সেখানেও ভাবলি মন্দিরের কাঁধে পা দিয়ে তোর ব্লগিং চ্যানেলটা দাঁড় করাবি। তোর কন্ট্রোভার্সি করতে ভালো লাগে না, কিন্তু তোকে কোনো মানুষ ব্লগিংয়ে দেখতে চায় না, তুই তো ব্লগিংয়েও কন্ট্রোভার্সি করিস। হ্যাঁ, তুই লোকের কথা বলিস যে সন্দীপ পরকীয়া না করে পরকীয়াতে স্নান করেছে, আর তুই তোর ব্লগিং চ্যানেলেও কন্ট্রোভার্সি করিস। দেখ, তোর কন্ট্রোভার্সি তোর শিরায় শিরায়, রক্তে রক্তে, মনে মনে, ধনে ধনে, সব জায়গায় তোর মানে কন্ট্রোভার্সি। তুই শুধু চুগলিখোর, এই গুজুর গুজুর গুজুর। তোর কাছে কি ব্লগিং মানায়? তুই যতই চেষ্টা কর, তোর ব্লগিংয়ে তুই জীবনে সাকসেস পাবি না। এই যেটুকু পাচ্ছিস, সেই কন্ট্রোভার্সি করছিস, সেই সব লোকগুলো যাচ্ছে। আমি তো বলি, যারা মন্দিরের মিট আপে গেছে তারা কারা? তারা ইউটিউবার। তারা মন্দিরের এত কিছু জানার পরেও গেছে। তেমনি মনে মনে ভাবি, এই দালালকে যারা সাপোর্ট করে তার কারা গো? তারা কি সত্যিই সংসারে সুখী নয়? সত্যিই সংসার জীবনে মনের দিক থেকে স্যাটিসফাই নয়? তারা কি খুব মানে হয়ে রয়েছে? খুব মনের দিক থেকে খুব অতৃপ্ত আত্মা, বা মনের ভেতরে এত জ্বলন, এত কিছু যে ভেতরে কোনো শান্তি নেই, ওর কোনো শান্তি নেই। এই যে এই রকম করে প্রত্যেকটা মানুষের মধ্যে কেন নেগেটিভিটি ছড়ায়? কেন?
আমি তো চাইলেও বোধহয় সেই নেগেটিভ ছড়াতে পারি না, যেটা ভাবি এটা বলবো ওটা বলবো সেটা বলবো, কিন্তু রিয়েলে কিন্তু আমি অতটা মানুষকে নেগেটিভ ছড়াতে পারি না, যেটা যেভাবে মানুষের মনে আঘাত দিতে পারে, যেভাবে এর কথায় মানুষের মনের ভিতরে ধারাম করে একটা আঘাত লেগে যাবে বা ছোট করতে পারে মানুষকে। হ্যাঁ, আমি এত কিছু পরেও নিষ্কর্মা, মানে আমার গালাগালিগুলোও এমন লোকে হাসে, আমার গালাগালিগুলো নিয়েও ওরা মজা নেয়, আমার গালাগালিগুলো ওদের গায়ে লাগে না। কি বলবো বলো, কারণ গালাগালি দিলে ওদের নাকি গায়ে লাগে না, বলে কি দূর তুমি যে কী গালাগালি দাও, ওগুলো নাকি বলে জাদুর গায়ে হাত বুলানো। আর এ কি মারাত্মক কথা বলে যে মানুষের একদম গায়ে গিয়ে চিমটার মতো লাগে। শুধু যাকে বলে তার সে তো পাত্তা দেয় না, মানে কারণ সে তো দেখে না পাত্তা দেবে, কিন্তু যারা ওকে ভালোবাসে তারা যারা গিয়ে দেখে তাদের অবধি গায়ে লেগে যায়, ইস আমার ভালোবাসার মানুষকে এরকম বললো, তাদের গায়ে লেগে। কিন্তু বিশ্বাস করো সন্দীপ কারোর ভিডিও দেখে না সন্দীপের জগৎ নিয়েই ব্যস্ত থাকে, ওর ভেতরে এতটা কাজ বা এতটা প্রেশার ও অন্য কোনো দিকে তাকানোর সময় সুযোগ পায় না। তো চলো ভিডিওটা এতটুকু রাখলাম মিট আপ নিয়ে। যাক, আজকে মিট আপে এই দুই বোন দিদির থাকার কথা ছিল, কিন্তু ওদেরকে মিস করছিলাম মিট আপটা। আমি তো তাও দেখ সন্দীপ আমার জন্য অপেক্ষা করার পরেও আমি ঠিক পৌঁছেছি, আর তোকে তো ছুঁড়ে ফেলেই দিল পোদে এক লাথি মেরে। এটা হলো আসল কর্মফল। আজকে চলো কর্মফল নিয়েই তোমাদেরকে বিস্তারে একটু বলবো। শুরুতেই বলবো যে কর্মফল কাকে বলে। এটার নামই কর্মফল। তুমি যেমন কর্ম করবে তুমি তেমনই ফল পাবে, আর ফল পেতে বাধ্য। এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমাকে 40K হতে সাহায্য করেছো, তার জন্য তোমাদেরকে শত কোটি প্রণাম। ছোটোদেরকে ভালোবাসা, বড়দের আশীর্বাদ আরও চাই যে তোমরা শুধু আশীর্বাদ করো যেন আমি এইভাবে এগিয়ে যেতে পারি।